অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু ঘটে গেলে তা হয় অন্যরকম, তবে বিশেষ। সারাটা রাত প্রকৃতি দামামা বাজিয়েছে মেঘের গর্জনে। বর্ষণ মুখর পরিবেশে পুরো রজনী ছিল সতেজ আর স্নিগ্ধ। তবে শুধু প্রকৃতিই নয়, প্রকৃতির সাথে তাল মিলিয়েছে সারা রাত প্রেম বিলাসে মত্ত ছিল শ্রাবণ ধারা। বিয়ের প্রায় অনেকটা সময় পর আর বাকি পাঁচটা দম্পতির মতো বিশেষ রাত কাটিয়েছে দুজন। যদিও ছিল অপরিকল্পিত, কিন্তু ছিল কাঙ্ক্ষিত। শ্রাবণের এক একটা এলোমেলো স্পর্শ ধারাও হারিয়েছে, খুইয়েছে নিজেকে। প্রিয় পুরুষের কাছে বিসর্জন দিয়েছে নিজের দামি সত্তা। নিজের ভালোবাসা বই প্রকাশ করেছে সাবলীলভাবে। হয়তো গত রাতের বৃষ্টি না হলে বা ধারা শাড়ি না পরলে কাঙ্ক্ষিত কাজটা কয়েকদিন পরই হতো, কিন্তু অনুকূল পরিবেশে প্রিয়তমার রূপে মোহিত হয়ে নেশায় ডুবে গিয়েছিল শ্রাবণ শেখ। নিজেকে সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়ে সঁপে দিয়েছে নিজের ব্যক্তিত্ব। শেষ রাতে প্রকৃতির ভূমিকম্পের সাথে হৃদয়ের ভূমিকম্প নিয়ন্ত্রণে এসেছে। শ্রাবণের হুঁশ ফেরার পর থেকে সে ভীষণ চিন্তিত, অস্বস্তি বোধ করছে ভীষণভাবে। এমন একটা সময় মেয়েটার উপর দিয়ে ঝড় তুলিয়ে দিল। গত রাতে যা হয়েছে তাতে কি আদতেও মত ছিল ওর? অনুমতি নিতেও তো ইচ্ছে করেনি শ্রাবণের। মেয়েটা কি ভীষণ রকম জাদুকরি মায়া কাটিয়ে সর্বনাশ করেছিল শ্রাবণ শেখে? নইলে এমন মাতাল মোটেই হতো না। ধারার অবস্থা কেমন তা এখনো বোঝা যাচ্ছে না। মেয়েটা একদম গুটিসুটি মেরে শ্রাবণের বুকে মাথা রেখে শুয়ে আছে। একটাবারও স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি সে। প্রয়োজন বোধ আছে বলেও তো মনে করেনি। তবে বুকের কাছে ভেজা অনুভব হতেই শ্রাবণ বুঝেছে মেয়েটা কাঁদছে। দীর্ঘ শ্বাস ফেল শ্রাবণ। দুহাতে আরেকটু আগলে নিল মেয়েটাকে। দুই শরীরকে আবৃত করে রাখা কম্বলটা আরও টেনে নিয়ে মুড়িয়ে নিজের কাছে গুটিয়ে নিল প্রিয়তম শরীরটা। চারিদিকে কোনো আলো নেই, অন্ধকারে পুরো পৃথিবী ঢেকে গেছে। বৃষ্টির তীব্র বর্ষণ কমলেও স্নিগ্ধতার সিক্ত রেসটা এখনো বিদ্যমান। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে, শব্দ শুনতে পাচ্ছে শ্রাবণ। তবে অন্ধকারে একেবারেও ধারাকে দেখেনি সে। ভালোবাসার পাগলামিটা শেষ করেই ধারার দেহখানা বুকে চেপে ধরে একটুখানি ঘুমিয়েছিল শ্রাবণ। তাই জানেও না মেয়েটার কি অবস্থা। নিতান্ত এই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে শ্রাবণ নিজেই মনে করে। তবে সেও নিরুপায়, কিছু করার নেই। সে তো নিজেও একজন পুরুষ। রাতের বৃষ্টিধারা অদৃশ্য এক মায়াজাল বুনে দিয়েছিল তার চারিপাশে। হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোর বৃষ্টির ছন্দে ভেঙে পড়েছিল। তবে অজান্তেই শ্রাবণের চোখে যে আকাঙ্ক্ষা ঝড় ছিল তা ধীরে ধীরে ধারার দৃষ্টিতে প্রতিফলিত হয়েছিল। বৃষ্টির মৃদু আওয়াজ আর মোমের মতো ম্লান আলোতে তারা দুজন নীরব এক প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ করেছিল। শব্দহীন এক স্বীকারোক্তিতে, যা ছিল ভালোবাসার গভীরতম রূপ। শ্রাবণের বুক থকথক করছে অস্বস্তিতে। তার মন বারবার গত রাতের দিকে ফিরে যাচ্ছে, সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলোতে যেখানে তাদের দূরত্ব হঠাৎই ভেঙে গিয়েছিল। সে জানে না সেই আবেগপ্রবণ মুহূর্তগুলোতে ধারা কতটা প্রস্তুত ছিল। নিজের অস্থির হাতের কাছে নিজের অজান্তেই কেমন দুর্বল হয়ে পড়েছিল সে। এখন তার ভয় হচ্ছে, সে কি তাকে কষ্ট দিয়েছে, নাকি ধারা নিজেই তার মতো অনুভব করছে। ধারা নীরবতা তাকে আরও ব্যথিত করে তুলল। সে নিজের বাহু একটু শক্ত করে জড়িয়ে নিল শ্রাবণের। মনে হলো বৃষ্টি যেমন রাতের অন্ধকারে অজান্তে পৃথিবীকে ধুয়ে মসৃণ করে দেয়, তেমনি এই সম্পর্কটাকেও হয়তো আজ নতুন রূপ দিয়েছে। তবুও ধারা কি অনুভব করছে এই অনিশ্চয়তায় তার বুক ভার হয়ে এলো। তাই এই গভীর অন্ধকারে শ্রাবণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে শুধু চোখগুলো মাথা একটু নামিয়ে দেখার চেষ্টা করলো ধারার মুখখানি। খুব আলতো স্পর্শে ধারার গালে হাত বুলিয়ে ডেকে উঠল আধো স্বরে, ধারা। শ্রাবণ ভেবেছিল ধারা ঘুমিয়েছে বা জেগে থাকলেও জবাব দিবে না। তবে শক্ত বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকা ধারা ওভাবে থেকে মিনমিন করে সাড়া দেয়। বুকে প্রশান্তির অনুরকম হাওয়া বয়ে গেল শ্রাবণের। কাঁদো কাঁদো স্বরটা টের পেয়েছে সে। তবে ধারা যে ভুল বুঝবে এমন কিছু মনে হয় না, কারণ শ্রাবণ একটু হলেও বুঝতে পেরেছে রাতে যা হয়েছে তাতে ধারার সায় ছিল। আটকায়নি মেয়েটা বা অস্বস্তি বোধও করেনি তেমন। লজ্জা পেয়েছিল শুধু, যা অন্যরকম আকর্ষণীয়। শ্রাবণ এবার গায়ের কম্বলটা আরেকটু ভালো করে জড়িয়ে ধারার কানের কাছে মুখ এনে আদরের সুরে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে সোনা? ওয়াশরুমে যাবে? গোসল করিয়ে দেই? সজোরে মাথা ঝাঁকিয়ে না বোধক ইশারা করলো ধারা। সে এখন উঠতে চায় না। এ বুক থেকে আরও
তাই শক্ত করে দু হাতে চেপে ধরল শ্রাবণের পেট। বুকের কাছে রাখা মুখটা একটু সরিয়ে এগিয়ে এলো শ্রাবণের গলার কাছে। মিনমিন করে কাঁদো কাঁদো মুখ নিয়ে চোখ বন্ধ করে রেখেই বলে উঠল। আপনি ভীষণ নিষ্ঠুর শেখ সাহেব। হাসলো শ্রাবণ, শব্দহীন মুচকি হাসলো, শব্দ করে চুমু খেয়ে নিল ধারার কপালে। ঠোঁটটা কপালে রেখে ভীষণ আকুল স্বরে অভিযোগ জানালো। ছলনাময়ী তুমি মেয়ে, নিষ্ঠুর হতে বাধ্য করেছ। ভীষণ অন্যায় করেছো আমার সাথে। বেশ ছল ছাতুরে করে খুন করলে আমায়, অথচ এখন আমায় নিষ্ঠুর বলছো। ধারার কোনো জবাব পাওয়া গেল না। শ্রাবণ আরও দুটো চুমু খেলো ধারার কপালে। এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো গুছিয়ে দিল, হাত বুলাতে থাকলো মাথায়। এরপর নিজের পিছে আঁকড়ে ধরে রাখা ধারার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল, ঠোঁটের কাছে এনে আদুরে স্পর্শটা কবজিত দিল পরপর। এরপর আঙুল আঙুল গুজে দিয়ে ধরে রাখলো মিলিয়ে যাওয়া কোমল হাতটা। চোখ বুজে ধীরস্বরে আবারও শ্রাবণ বলে উঠল। পৃথিবীর মায়া অত্যন্ত ভয়ঙ্কর, আর এই ভয়ানক জিনিসটার উৎস ভালোবাসা। যারও বেশি রহস্যময়। আমরা ভালোবাসি না, মায়ায় পড়ে। সে মায়ার টানে খুঁয়ে দিয়ে সবকিছু। শ্রাবণ কিছুক্ষণ নীরব থেকে তার নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে চেষ্টা করলো। বাইরে এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর জানলার ফাঁক দিয়ে ভেসে আসা বাতাস ঘর নিস্তব্ধতায় এক অদ্ভুত গভীরতা এনে দিচ্ছে। ধারা তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ, তবু শ্রাবণ বুঝতে পারছে সে জেগে আছে, কারণ গভীর শ্বাসটাও উন্মুক্ত বুকে টের পাচ্ছে সে। নরম স্বরে জিজ্ঞেস করে শ্রাবণ, আরো বলল। যেদিন তুমি প্রথম দেখলাম সেদিনও ভাবিনি মেয়েকে বউ বানাবো। কখনো কল্পনা করিনি তোমার মায়ায় পেছিয়ে যাব। ভালোবাসা কেমন যেন ধীরে ধীরে আসে, ভীষণ ধীরে, সময় নিয়ে জালের মতো বনে আসে। প্রথমে সেটা চেনা যায় না, হয়তো একদিনে কোনো অভিমানী চোখের চাহনিতে হঠাৎ বুকটা কেঁপে ওঠে। তখনও বোঝা যায় না এটা কি। আমি তোমার দিকে তাকালে প্রথমে বিরক্ত হতাম, আবার অজান্তে খুঁজে বেড়াতাম তোমার উপস্থিতি। আমি নিজেও জানি না কখন, কবে, কোথায়, কীভাবে, কেন তোমায় ভালোবেসে ফেললাম। আমি জানি না, শুধু এটুকু জানি আমি তোমার ছাড়া অচল হয়ে গেছে। বাঁচা সম্ভব হবে বলে মনে হয় না। দুর্বল হয়ে শেষ হয়ে গেলাম আমি। কি জাত করলে? শ্রাবণ শেখকে বশ করে ফেলার অপরাধে তোমার সারা জীবন কারাদণ্ডে দেওয়া উচিত মেয়ে, আর সেই কারাগার হবে তোমার অতৃপ্ত হৃদয়। শ্রাবণ একটুখানি থামলো, ধারার হাতের মুঠোয় ধরে আঙুলগুলো আলতো করে ঘষলো, চুমু খেলো হাতের আঙুলে, তারপর আবারও বলল। আমরা কেউ পরিকল্পনা করে ভালোবাসি না, মায়া এসে আমাদের সব হিসেব নষ্ট করে দেয়। তোমার প্রতি আমার এই টান, এটা কখনো শুরু হলো সেটাও আমি জানি না। হয়তো যেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম, হয়তো যেদিন তোমায় নিয়ে ভাবলাম, সেদিন ঘুমন্ত অবস্থায় তোমায় দেখলাম, হয়তোবা তার অনেক আগেই। কিন্তু আমি জানি গত রাতে যে ঝড় বয়ে গেল সেটা শুধু বাইরে ছিল না, আমাদের মাঝেও ছিল। হয়তো সেটার প্রকৃতির নকশা ছিল। আমার যে অনুভূতিটা আমি এতদিন ধরে চেপে রেখেছিলাম, সেটা নিজের অজান্তে বেরিয়ে গেল। আমি কোনো স্বার্থের জন্য আমাকে টেনে নেই ধারা। আমি টেনেছি কারণ আমি তোমাকে ছাড়া নিজের পৃথিবী ভাবতে পারি না। আমি তোমায় ভালোবাসি, আসক্ত হয়েছি তোমার প্রণয়ে। নিজের বউকে ভালোবেসেছি আমি, নিশ্চয়ই পাপ হবে না, তাই না? ধারা এবারও জবাব দিল না, শুকনো চোখ গিল বোধহয়। নিশ্চল মিলিয়ে যাওয়া শরীরটাও নড়ল না। ব্যথায় জর্জরিত থাকা অবস্থাতেও ঠোঁট কামড়ে কপালে কঞ্চ আরও নরম হয়ে এলো শ্রাবণের। চোখের কোণে একটু আর্দ্রতা জমে উঠল। গত রাতে আমি শুধু আমার অস্থিরতাকে মুক্তি দিয়েছি, কিন্তু তার চেয়ে অনেক বড় সত্য হলো তুমি আমার ধৈর্য, আমার কোমলতা, আমার ভয়ের জায়গা আর আশ্রয়। আমি ভয় পাই, তুমি ভুল বুঝবে, কিন্তু আমি জানি এই অনুভূতিটা স্রেফ একটা মুহূর্তের উত্তাপ নয়। এটা সেই মায়া যে আমার প্রতিটা নিঃশ্বাসের মধ্যে ঢুকে গেছে। আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু তুমি যদি কখনো সন্দেহ করো, মনে রেখো, প্রকৃতি যেমন রাতের অন্ধকার শেষে ভোর এনে দেয়, তেমনি আমার ভেতরে সব অস্থিরতা শেষে যে ভালোবাসা রয়েছে সেটা তোমার জন্যই। দাঁড়া চোখ বন্ধ রেখেই নিঃশব্দে চোখের
কোনা মুছল। শ্রাবণের কথাগুলো তার ভেতরে সব দ্বিধা নরম করে দিল। বাইরে ধীরে বৃষ্টি ধীরে ধীরে থেমে এলো, কিন্তু তাদের মাঝে সেই নীরবতার মধ্যে গাঢ় এক উষ্ণতা থেকে গেল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝিয়েছে, যথাসম্ভব চেষ্টা করেছে বোঝানোর। এখন বাকিটা ধারা জানে। শ্রাবণ হাল ছেড়ে দিয়েই চোখ বুজে আরেকটু ঘুমানোর সিদ্ধান্ত নিয়েই নিল। কিন্তু তক্ষুনি অদ্ভুতভাবে শ্রাবণের বুক থেকে ধারা নিজেকে সরিয়ে আনলো, তবে দূরত্ব বাড়লো না। বিড়াল ছানার মতো মুখটা উঠিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ অবাক হলো, সে কুচকালো। চাঁদ দেখছে শ্রাবণ, চাঁদের কলঙ্কও দেখছে, তবে কলঙ্কহীন চাঁদ আজ প্রথম দেখলো বোধ হয়। চকচক করছে ধারা চেহারা, অদ্ভুত আলোতে চারিদিক ঝলঝল করছে বোধ হয়। তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় করছে ধারার চোখ দুটো। কাজলের অস্তিত্ব এখনো আধো বিদ্যমান। শ্রাবণ ঠকিল, সরাসরি এই চোখে তাকালে সর্বনাশ। তার ঠোঁট ভিজে সতর্ক করলো রমণীকে। এভাবে তাকিয়ে থেকো না ধারা, দোহাই তোমার। এই নেশা ভরা চোখ দিয়ে আমায় দেখবে না, নইলে ভীষণ সর্বনাশ হবে, বারবার হবে। তোমার না হলেও আমার হবে। এ অন্যায় করো না, আমি পারবো না, আমি পারবো না নিজেকে কষ্ট দিতে। ধারা চোখের পলক ফেলল, ঠোঁট চেপে আরেকটু জোরে চেপে ধরলো শ্রাবণের বুক পিঠ। মানুষটার শক্ত শরীরটা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলে উঠল, আপনি কিছু বোঝেন না। কিচ্ছু না, বোকা আপনি, ভীষণ খারাপ আপনি। আমি আপনাকে একটুও পছন্দ করি না। শ্রীকুচকাল শ্রাবণ পূর্ণ দৃষ্টি ফেলে দেখলো ধারার মুখটা। বোঝার চেষ্টা করলো কিছু, কিন্তু বুঝলো না। ধারা এবার জড়িয়ে ধরলো শ্রাবণকে, এগিয়ে গিয়ে শ্রাবণের গলায় মুখ গুজে দিয়ে বুকে মাথা রাখলো আবারও। শ্রাবণ চোখ খেঁচে বন্ধ করলো। ধারা উষ্ণ নিঃশ্বাস পড়ছে তার গলা। এসব যন্ত্র নেওয়া যাচ্ছে না। কেন বুঝে না মেয়েটা, বুঝে না। ধারা এবার চোখ বুজে ফেললো, নিজের স্বামীর কাছে লুকিয়ে অবলীলায় স্বীকার করেই বলেই বসলাম, আমি আপনাকে খুব ভালোবাসি শেখ সাহেব। পৃথিবীতে হয়তো এতটা কেউ কাউকে ভালোবাসেনি। আপনি আমায় বাঁচতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, মায়ায় জড়াতে শিখিয়েছেন আপনি। এখন যে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। চাচা চাচি ছাড়া থাকতে পারি আমি, বাবা মা কেউ তো চোখেই দেখিনি সেভাবে। ভালোবাসা শিখবো কিভাবে? কিন্তু আপনাকে তো পেয়েছি আমি। এই জীবনে আপনি ছাড়া আর কে আছে বলুন? আর কেউ নেই আমার। এখন আবার নতুনভাবে জীবন শিখিয়ে যদি ছলনাময়ী বলেন আমায়, তবে হ্যাঁ, আমি ছলনাময়ী। আপনি নিষ্ঠুরতা দেখালে পাপ হবে না, তবে এই ছলনাময়ীকে ছুঁড়ে ফেলে দিলে ভীষণ রকম পাপ হবে। শ্রাবণ স্তব্ধ হয়ে রইল। বুকে ঝড় তুলছে মেয়েটা। সে অনুভব করলো মেয়েটার কণ্ঠের কম্পন আর বুকের ধকপুকানি, যা তার নিজের হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছে। বৃষ্টির গন্ধ এখনো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে আছে, কিন্তু তার চেয়ে তীব্র ছিল এই স্বীকারোক্তির উষ্ণতা। শ্রাবণ ধীরে ধীরে মাথা নামিয়ে ধারার কপালে চোট রাখলো। মৃদু এক শ্বাস নিয়ে সমস্ত অনুভূতি বহন করে নিল। কিছু সময় চুপ থেকে সে এক নিঃশ্বাস সবকিছু উজাড় করে দিয়ে বলল, তোমার অগোচরে প্রতিদিন প্রতিটি হাসিতে, প্রতিটি অভিমানী চোখে আমি ডুবে গিয়েছি। তোমার জীবনের পেছনে থাকা কষ্ট, তোমার নীরবতা, তোমার ছোট ছোট স্বপ্ন, সব কিছুর সাথে মায়া জড়িয়েছে আমার। সে মায়া আজ আমাকে বন্দি করেছে তোমার ভেতরে। গত রাত যা ঘটেছে সেটা কোনো আকস্মিক আবেগ ছিল না, তা ছিল আমার ভেতরের সব ভালোবাসার বহিঃপ্রকাশ। হাত বাড়িয়ে ধারার চুল সরিয়ে দিল শ্রাবণ। আঙুলের ডগা আলতো করে তার গাল ছুঁয়ে বলল, তুমি জানো, পৃথিবীর মায়া থেকে পালানো যায় না, কিন্তু আমি পালাতে চাইও নি, কারণ এই মায়ের মধ্যে তোমাকে পেয়েছি। যদি কখনো তুমি আমাকে ভুল বুঝে যাও বা মনে করো আমি তোমার প্রতি অন্যায় করেছি, জেনে রাখো আমি কখনোই তোমার চোখের বাইরে কিছু ভাবিনি। তুমি আমার কাছে শুধু এক নারী নও, তুমি আমার সমস্ত শূন্যতার উত্তর। ধারা শুনল, শ্রাবণের কণ্ঠ একেবারেই গভীর হয়ে এলো। আমার আর কিছু চাইবার নেই ধারা। আমি যদি তোমার জীবনের আশ্রয় হতে পারি, যদি তোমার ভালোবাসা পেয়ে আমার জীবন অর্থ পায়, তবে এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে কিছুই নেই। আর কিছু চাই না। তুমি চাইলেও আর এই নিষ্ঠুর মানবের কাছ থেকে মুক্তি পাবে না ছলনাময়ী। ধারা চোখ বুঝে সাথে সাথে জড়িয়ে ধরল শ্রাবণকে। শ্রাবণ আগলে নিল মেয়েটার ছোট্ট দেহটা, দু হাতে আগলে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। চুলে মুখ ডুবিয়ে নেশালো ঘ্রাণটা টেনে নিয়ে বড় শ্বাস নিল। ধারা কাঁদছে, ভীষণ কাঁদছে। শ্রাবণ জানে ধারা দুটো কারণে কাঁদছে, গত রাতের প্রভাবে আর ভালোবাসা প্রকাশের আনন্দে।
তাই থামালো না। তবুও চুলে হাত বুলিয়ে বারবার বলতে থাকলো, শ্, কাঁদে না শোনো। আমার বুকে তীরের মতো বিচ্ছে তোমার চোখের পানি। খেতো না প্লিজ। বেশি ব্যথা করছে? আদর করছে তো? আদর করলে কষ্ট কমবে তোমার? ধারা মাথা নাড়ালো সজোরে, তবে হাসুযোগ উত্তরে, কমবে। আদরে সব কষ্টই কমবে। শ্রাবণ নিজের বুক থেকে ধারার মাথাটা উঠালো, মুখটা দু হাতের মুঠোয় নিয়ে নিজের কাছে টেনে নিল। এরপর সময় নিয়ে ধীরে ধীরে সারা মুখে চুমু খেলো। গত রাতের মতো চোখে, নাকে, থুতনিতে, ঠোঁটে, কানে, গালে চুমু খেলো সময় নিয়ে। পরপর এলোমেলো থামলো। মুখ নামিয়ে চুমু খেলো ধারার গলায়, লাল তিলটায় ঠোঁট রেখে আদর করলো। এখন আর কোনো অস্বস্তি লাগছে না, ভালো লাগছে শ্রাবণে। নিজেকে সুখী মনে হচ্ছে, কোনো অপরাধ বোধও কাজ করলো না। বুকে আদর করে মন ভরিয়ে নিল। হয়তো ওই সময়ের থেকে এখন শেষ রাতটা আরো ভালো সময় পার করলো দুজন। শুরু হলো নতুন জীবন, নতুন পথ চলা, নতুন করে দাম্পত্য জীবন। সালমা বেগম সকালে ফিরেছেন বাড়িতে। এসেই দেখছেন সাইমুল শেখ নিজের ঘরে ঘুমাচ্ছেন। তা দেখে তিনি একটু আগেই 1 ঘন্টা ঘুমিয়েছেন। এরপর শাড়ি পাল্টে গোসল করে ফ্রেশ হয়ে ঢুকে পড়েছেন রান্নাঘরে। তবে তিনি চিন্তিত, ভীষণ রকম সন্ধিয়ান চোখ নিয়ে তিনি দুটো ঘরের দিকে তাকাচ্ছেন, শ্রাবণের ঘর আর নিজেদের ঘর। সাইমুল শেখ এখনো ঘুমাচ্ছেন, মানে দেরি করে বাড়িতে ফিরেছেন। আর শ্রাবণের দরজা এখনো লক কেন, তা নিয়ে চিন্তিত ভদ্রমহিলা। তার জানা মতে তার হিরের টুকরো ছেলে সকাল 6টার মধ্যেই উঠে পড়ে। এরপর জগিং করে এসে ড্রয়িং রুমে বসে থাকে। তবে আজ ব্যতিক্রম কেন? ধারাও ঘুম থেকে ওঠেনি এখনো। সালমা বেগম কিছুক্ষণ ভেবে পরপরই স্বাভাবিকভাবেই নিলেন আর রান্নার কাজে ব্যস্ত হলেন। ধারা যখন সকালের নরম আলোর আঁচ পেয়েছে, তখন ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো অবস্থা দেখে লজ্জা পাওয়ার সাথে সাথে ভীষণ কুণ্ঠিত হয়েছে। ভাগ্যিস শ্রাবণ এখনো ঘুমাচ্ছে, যা দেখে স্বস্তির শ্বাস ফেলছে বেচারি। তখনই মনে পড়লো শেষ রাতে করা পাগলামিগুলো। ইসিরে, কত কি বলে ফেলেছিল ওই মুহূর্তে। কোনো হুঁশি ছিল না সে সময়, নইলে এসব কথা কি বলতে পারতো। ভীষণ রকম লজ্জা পেয়ে গেল ধারা। শেষমেশ শ্রাবণের ঘুম ভাঙার আগেই ছুটে বাথরুমে চলে গেল। তবে বাথরুমের আয়নায় চোখ রাখতে চক্ষু চড়গাছল বেচারির। এ কি অবস্থা তার! গলা থেকে শুরু করে পা পর্যন্ত ছি ছি ছি, এত এত দাগ হয়ে গেছে। এইসব লুকাবে কিভাবে সে? ভীষণ চিন্তিত হয়ে ঠোঁট চেপে ধরলো ধারা। মুখ ধুতে গিয়ে চের পেল, ঠোঁটও কেটেছে। ইস, লোকটা বড্ড অধৈর্য। কিভাবে কামড় দিয়েছে মনে পড়তেই সারা শরীর শিউরে উঠলো ধারার। তখনই মনে পড়লো লোকটা সারাটা রাতই তাকে জড়িয়েছিল। ওই সময় চূড়ান্ত মুহূর্তে কতবার যে ভালোবাসি বলেছে। ধারার গাল লাল হয়ে উঠল। কোনো মতে গোসল করতে শুরু করলো সে। সাইমুল শেখ ফ্রেশ হয়ে এসে নিচে নামলেন। সালমা বেগম ফিরেছে বুঝতে তিনি গম্ভীর হয়ে সোফায় বসে পড়লেন। রান্নাঘরের স্ত্রীর দিকে তাকিয়ে একবার দৃষ্টি দিয়ে পেপার হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, কখন এসেছো? সালমা বেগম রেগে আছেন অল্প, তাই তিনি গম্ভীর মুখে জবাব দিলেন। ভোরে। সাইমুল শেখ ফ্রিকুজকে জিজ্ঞেস করলেন, সারা রাত থাকবে তা তো জানাওনি। আমায় একবার জানানোর প্রয়োজন বোধ বলে মনে করনি কেন? সালমা বেগমও এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হাতে থাকা বেলুনটা শক্ত করে চেপে ধরে বললেন, কেন? তোমায় বলবো কেন? তুমি কিছু বলো আমায়। সাইমুল শেখ চোখে চশমা ঠিক করে তাকালেন, ভীষণ গুরুতর ভঙ্গিমায় বললেন। আমি আবার কি করলাম? সালমা বেগম ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন। তিনি শক্ত কণ্ঠে জানালেন, কি করেছো মানে? তুমি আমাকে রেখেই তো ঘুমিয়েছো, আবার সকালে কত দেরি করে উঠলে। তার মানে দাঁড়ায় আমায় ছাড়া বেশ ভালোই গভীর ঘুম হয় তোমার। আমি তো বক বক করে জ্বালাই তোমায়, তাই না? ব্যাপারটা এবার পুরোপুরি বুঝলেন সাইমুল শেখ। পেপারটা নামিয়ে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। ফ্রি কুচকানো মুখটা এই মুহূর্তে জন্য শান্ত হলো। তিনি হালকা নিঃশ্বাস ফেলেন, তারপর শান্ত স্বরে বললেন, সালমা, তোমার কথাগুলো কষ্ট দিচ্ছে আমায়। তুমি কি ভাবো সত্যি সত্যি তোমায় ছাড়া আমার ঘুম ভালো হয়? তুমি পাশে না থাকলে এই ঘর, এই সোফা, এমনকি আমার নিজের শ্বাসও অচেনা লাগে। সালমা বেগম বেলুনটা এখনো আঁকড়ে ধরে আছেন, কিন্তু তার চোখের কোণে হালকা জল চিকচিক করছে। এই বয়সে এসেও হয়তো এসব মানায় না, তবে তিনিও ভীষণ অভিমানী।
এতটুকুতেই বেশ কষ্ট পান তিনি ভেবেছিলেন সাইমুল শেখ শান্তিতে ঘুমিয়েছেন। সাইমুল শেখ গম্ভীর কিন্তু মোলায়েম কণ্ঠে বললেন, সারা রাত জেগেছিলাম বুঝেছ। ঘুরে থেকে ভেবেছিলাম তুমি এসে হয়তো একটু বিশ্রাম নেবে, বিরক্ত না করে চুপ করেছিলাম। কিন্তু তুমি যে অভিমান করেছো তা আমি বুঝতে পারিনি। আর আমি জানতাম না তুমি রাতে আসবে না। তোমার জন্য অপেক্ষা করতে গিয়ে রাত হয়েছে বেশি, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমার বক বক ছাড়া ঘুম আসলেও গভীর হয় না। ওটা না শুনলে আমার ঘুম ভাঙেই না। সালমা বেগম চোখ সরিয়ে নিতে চাইলেন, কিন্তু ছোটের কোণে একটুখানি হাসি চাপা পড়ে গেল। অভিমানের আবরণ ভেঙে গেল অল্পতেই। সাইমুল শেখ এবার হেসে বললেন, আর রাগ করো না, এই বয়সে আর তোমার রাগ ভাঙানোর এনার্জি নেই। আজ বিকেলে ফুচকা এনে খাওয়াতে পারি শুধু। সালমা বেগম ফিক করেই হাসলেন। এবারও ভালো লাগছে তার। তখনই ড্রয়িং রুমে গুটি গুটি পায়ে পদচারণ করলো ধারা। কলাপাতা রঙের শাড়ি পরিহিত ধারাকে দেখে এই মুহূর্তেই সবকিছু ভুলে গিয়ে হা হয়ে তাকালেন সালমা বেগম। হাতের সবকিছু ফেলে দিয়ে ছুটলেন বৌমার দিকে। ধারা শুকনো ঠোক গিলে দাঁড়িয়ে থাকলো। সালমা বেগম এসেই ধারা থুতনি ধরে মাশাআল্লাহ বললেন, এরপর খুশি মনে বললেন, কি সুন্দর লাগছে রে তোকে, একদম পুরীর মতো। আহ, তুই একা একা শাড়ি পরতে পারলি, আর হুট করে শাড়ি পরলি কেন মা? সাইমুল শেখ কৌতূহলী চোখে তাকালেন বৌমার দিকে। পরীর মতো মেয়েটাকে দেখে তিনি আবেগে আপ্লুত হলেন। মিষ্টি সুরে বললেন, বাহ, বৌমাকে তো সুন্দর লাগছে সালমা। দেখেছো কত বড় হয়ে গেছে ও। সালমা হাসলেন। তাই তো দেখি। হ্যাঁ রে, একা একা পরলি কিভাবে? ধারা একবার শ্বশুর আরেকবার শাশুড়ির দিকে ভীত নয়নে তাকালো। দুই একবার চোখের পলক ফেলে আমতা আমতা করে বলল। ওই আর কি, মানে তখনই ধারার ব্লাউজের দিকে চোখ গেল সালমা বেগমের। তিনি ফিউ কুচকে জিজ্ঞেস করলেন, কি রে ধারা, তুই আবার এত ছোট গলার ব্লাউজ পরেছিস কেন? গলা সহ ঢেকে গেছে, গরম লাগবে তো। আবার ফুল হাতাও পরেছিস। সালমা বেগমের কথায় ধারার এক মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল। লজ্জায় তার গাল দুটো লালচে হয়ে উঠলো। গলার কাছে যেন কেউ হাত দিয়ে বুলিয়ে দিয়েছে এমন শিহরণ হলো। কেন যে ফুল হাতা আর গলা ঢাকা ব্লাউজ পরেছে তা কি আর বলা যায়? কত কষ্ট করে ঠোঁটের কাছে থাকা লালচে দাগটা পাউডারের সাথে লুকিয়ে শেষে সাইমুল শেখ গলা খাকারি দিয়ে হালকা হাসলেন। ভাবলেন ছোট মানুষ ভুলে এমন কাপড় পড়েছে। সালমা বেগম এবার হাসি চেপে কপালে হালকা চাপড় দিয়ে মৃদু স্বরে বললেন, আরে বাপু, আমি মজা করলাম। কেমন ঘাবড়ে গেলি দেখ তো। আয় সোফায় বস, রুটি বানাচ্ছি। শ্রাবণ এখনো উঠিনি কেন? আমার ছেলে তো এত দেরি করে উঠে না। দাঁড়া শুকনো ঝোঁক গেল। সাইমুল শেখ বাঁকা হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে তো হিরের টুকরো, অলসের হাড্ডি। সারা রাত ফোন টিপছে, আর এখন অফিস ফাঁকি দেওয়ার জন্য এসব করছে বুঝলে। দাঁড়া সরল কণ্ঠে বলে উঠল। আজ তো শুক্রবার বাবা। সাইমুল শেখ মুখ কালো করে বৌমার দিকে তাকালেন। কেন যেন যে তিনি জিততে পারেন না। সালমা বেগম ফিক করে হাসলেন আর গর্বে বুক ফুলিয়ে বললেন, সেটাই, আমার ছেলে নইলে মোটেও এমন আলসেমি করে না। ইস রে, বেচারা ছেলেটা আমার সারা সপ্তাহ কি কষ্টটা না করছে। ধারা চুপচাপ সোফায় বসে মিকি হাসলো। সে আছে বড় ফ্যাসাদে, নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। না জানি কখন কি হয়ে যায়। এখন মনে হচ্ছে লোকটাকে ডেকে দিয়ে আসা উচিত ছিল। আরও কতক্ষণ যে ঘুমাবে কে জানে। অবশ্য যেই সময়ে ঘুমানোর কথা সেই সময়ে বউকে ছাদ থেকে কোলে করে নিয়ে ঘরে এসে অসভ্যতা দুষ্টুমি করলে তো এভাবেই অসময়ে ঘুমোতে হবে। শ্রাবণের মাথায় রীতিমতো জেদ চেপেছে। সে ভীষণ রকম খেপেছে বেচারি ধারার উপর। ঘুম থেকে উঠে পাশে ধারাকে না দেখে শ্রাবণের মন চাইছিল মেয়েটাকে কোলে তুলে আছাড় মেরে কোমরে দফারফাই করতে, কিন্তু ধারা তো তার আগেই দফারফা হয়ে গেছে। যা মনে পড়তেই ঘাড়ে হাত বুলিয়ে হাসলো শ্রাবণ। আশ্চর্য, তার লজ্জা লাগছে। কি একটা অবস্থা! সবকিছু সামাল দিতে হবে বলে দেরি করলো না শ্রাবণ। দ্রুত বাথরুমে গিয়ে গোসল সেরে নিল আর আবিষ্কার করলো পুরো শরীরে পানি ঢালার সাথে সাথে জ্বলছে। মেয়েটা একদম বিড়ালের মতো নখের আঁচড় দিয়েছে। শ্রাবণের অদ্ভুত অনুভূতি হলো। সালমা বেগম, সাইমুল শেখ আর
ধারাকে ডাইনিং টেবিলে বসতে বললেন। স্যামুল পেপার গুছিয়ে চেয়ারে বসলেন। ধারাও মিনমিন করে ধীর পায়ে হেঁটে দাঁড়ালো সালমা বেগমের পাশে। সালমা বেগম জিজ্ঞেস করলেন, কি রে বসছিস না কেন? ধারা এবার ঠোঁট ভিজে মিষ্টি পড়ল। আমি আপনার সাথে বসবো মা। সালমা বেগম হাসলেন, ধারার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সাথে খাবি? হুম। আমি তো অনেক দেরিতে খাবো রে মা। আগে বাপ ছেলেকে খাবার বেড়ে দে, ওদের খাওয়ার পর্ব শেষ করে খাবো। ধারা মাথা এলিয়ে বলল, আমিও আপনার সাথে দাঁড়িয়ে খাবার বেড়ে দিই, তারপর আমরা একসাথে খাবো। সালমা বেগম সন্তুষ্ট হলেন। মেয়েটার মানসিকতা দেখে মুগ্ধ না হয়ে পারলেন না। এই তো ধীরে ধীরে একদম পরিপূর্ণ নারী হয়ে যাচ্ছে ধারা। পরিবেশ বাস্তবতা বুঝতে শিখেছে, একটা প্রাপ্তবয়স্ক ভাবটাও এসেছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি এবারও শ্রাবণের প্লেটটাও রাখলেন। তখনই সিঁড়ি ভেঙে নামতে দেখা গেল শ্রাবণকে। মেরুন রঙের টি শার্ট পরে ভেজা চুলে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে নিচে নেমে এলো শ্রাবণ। এসে সালমা বেগমের আর সামিউল শেখকে সালাম দিয়ে বসে পড়ল নির্ধারিত জায়গায় বাবার মুখোমুখি। ধারা তৎক্ষণাৎ মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। সারা শরীরে বিদ্যুৎ চলছে, লজ্জা লাগছে প্রচুর। একবার আর চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণও একই সময় আর চোখে তাকিয়েছে। ফলসব চোখাচোখি হয়ে গেল। ধারা আরও ভয় পেল। শুকনো ঠোক গিলে সালমা বেগমের পেছনে দাঁড়িয়ে আঁচল ফুটতে থাকলো। শ্রাবণ ফ্রিকুচকে ধারার গতিবিধি লক্ষ্য করলো। এটার মধ্যে এখনো এত সংকোচ কিসের? তবে শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। সে এবার দীর্ঘশ্বাস ফেলে প্লেটে হাত রাখলো। সাইমন শেখ এবার কিছু একটা মনে করে বলে উঠলেন, আচ্ছা শ্রাবণ, কাল যখন ঘুমিয়েছিস তুই, সাথে সাথেই হাত পা সব ঠান্ডা হলো শ্রাবণের। ধারা চোখ বড় বড় করে তাকালো। শ্রাবণ ঠোঁট ভেজালো। কিছু বলার আগে সালমা বেগম তেতে উঠে বললেন, আশ্চর্য, তুমি আবার কেন এই কথা জিজ্ঞেস করছো? আহা বিষয়টা তা না। আসলে গত রাতে আমি যখন বাড়িতে ফিরলাম তখন এতবার কলিং বেল বাজালাম, অথচ কেউ দরজা খুললো না। বউ না হয় ঘুমিয়েছিল, কিন্তু শ্রাবণ এত তাড়াতাড়িও তো ঘুমাবে না, তাই জানতে চাইলাম। শেষে ডুপ্লিকেট চাবি ইউজ করে বাড়িতে ঢুকেছি। সাইমন শেখ চোখ বুজে মাথা নেড়ে বললেন। ধারা এলোমেলো দৃষ্টি ফেলে আরেকটু লুকোলো সালমা বেগমের পেছনে। শ্রাবণ গোপনে দীর্ঘশ্বাস ফেলল। এখনই সমানে দফারফা হতো, কিন্তু ভাগ্যে দফারফা হওয়া থাকলে তো আর কেউ তা খণ্ডাতে পারবে না। বেচারা শ্রাবণের সাথেও তাই হলো। সালমা বেগম শেখের প্লেটে রুটি দিতে দিতে শ্রাবণের কাছে এসে প্লেটে রুটি দিতে গিয়ে চোখ গেল শ্রাবণের ঘাড়ের দিকে। সাথে সাথে ফ্রিকুচকে তাকালো সালমা বেগম। কি রে শ্রাবণ, ঘাড়ে এটা কিসের দাগ? কিছু কামড়েছে নাকি? একদম লাল হয়ে গেছে। গরম গরম রুটিটার এক টুকরো শ্রাবণ কেবলই মুখেই দিয়েছিল। সালমা বেগমের কথা শুনে মুখ থেকে রুটিটাও পড়ে গেল, তার হয়ে গেল। খাওয়া আর হলো না। তবে এক্ষেত্রে ধারা ভীষণ সরল। প্রথমে কিছু বুঝলো না, চিন্তিত হয়ে তাকালো। সামিউল শেখও বুঝলেন না। শ্রাবণ ছোট ভিজি আমতা আমতা করে বলল, ও, গত রাতে ছাদে গেছিলাম তো, বৃষ্টিতে কত পোকামাকড় বের হয়, হয়তো কোনো পোকায় কামড়েছে। বলতে বলতে ঘাড়ে হাত বুলালো শ্রাবণ। গলার দাগটা লুকোনোর বৃথা চেষ্টা। সাইমন শেখের দৃষ্টি এইবার তীক্ষ্ণ হলো। তিনি গত রাতের কথা ভাবলেন। তিনি যখন এসেছেন তখনও শ্রাবণের ঘরের দরজা বন্ধ ছিল। রাতের খাবারও নষ্ট হয়েছে। ছাদে তো যাওয়ার কথা নয়, তবে কি? অভিজ্ঞ সাইমন শেখ চট করেই আন্দাজ করে কিছু ভ্রু কুচকে সরু চোখে জিজ্ঞেস করলেন, তাই নাকি? পোকা কামড়েছে? কত বড় পোকা ছিল বাপ? বলতে বলতে ধারার দিকে একবার তাকালেন সাইমুল শেখ। শ্রাবণের সন্দিহান হয়ে তাকালো বাবার দিকে। সাইমুল শেখের দৃষ্টি দেখে কিছু একটা বুঝলো শ্রাবণ, তাই মাথা নামিয়ে রুটির এক টুকরো আবারও খেয়ে নিল। বাপের সাথে বাটপারি কথা বলবে না সে। ধারার এবার মনে পড়লো বিষয়টা। চোখ বড় বড় করে শুকনো ঠোক গিলে ফেললো সে। এ কি সাংঘাতিক পরিস্থিতি! এমন হবে জানলে সে কখনোই গত রাতে শাড়ি পরতো না। এদিকে সালমা বেগম সত্যি চিন্তিত। এভাবে হীরের টুকরো ছেলের ঘাড়ে পোকা কামড়ালো, বিষয়টা সত্যি চিন্তার। তিনি এবার ঠোঁট কামড়ে ধারার দিকে তাকালেন। বেচারি ধারা ভীষণ ঘাবড়ে ছিল। সালমা বেগম হুট করে তাকাতেই সে খুব চমকে গেল। আঁতকে উঠে মুখ ফসকে বলেই ফেলল, না না মা, বিশ্বাস করুন, আমি ওনাকে কামড় দিইনি, খামচির দাগও আমি দিইনি, সত্যি। এতক্ষণ অন্তত বেঁচে ছিল শ্রাবণ। এবারে মরার উপর
মরার উপক্রম হলো। এই পর্যায়ে পুরো ডাইনিং টেবিল কাঁপিয়ে তুলো সামিউল শেখ আর শ্রাবণ শেখ, অর্থাৎ বাপ ছেলে একসাথে বিষম খেয়ে কাশতে শুরু করলো। সামিউল শেখ কাশতে কাশতে বেকায়দায় পড়ে বুঝলেন তিনি কম বয়সী বোমা এনে কেমন ভুল করেছেন। তাই পালাতে তিনি তাড়াহুড়ো করে বললেন, সালমা, আমি স্কুলে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। সালমা বেগম থমকে তাকিয়ে আছেন। স্বামীর কথা শুনে পাথরের মতো বললেন, তুমি অবসরপ্রাপ্ত শিক্ষক। সামিউল শেখ দাঁড়াতে গিয়েও বসে পড়লেন, ও হ্যাঁ, তার তো আবার স্কুল যেতে হবে না, তিনি তো অবসর নিয়েছেন। বেচারা শ্রাবণ হুঁশ হারিয়ে এই একই পদ্ধতি অবলম্বন করলো। তাড়াহুড়ো করে আমতা আমতা করে বলল, মা, আমারও দেরি হচ্ছে, অফিস গেলাম। সালমা বেগম প্রথমবার নিজের ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকলেন, দাঁত খিচিয়ে পড়লেন। আজকে শুক্রবার হাদারাম। শ্রাবণও অসহায় মুখে বসে পড়ল আবার। এ পর্যায়ে বাবা ছেলের একে এক অপরের দিকে অসহায় মুখে তাকালো। বেচারি ধারা কেঁদে ফেলবে এমন অবস্থা। সে সবার দিকে একবার করে তাকালো। সে কি ভুল কিছু বলেছে? না তো, সে তো সব বলেনি। সালমা বেগম কাতর চোখে পরিবারের প্রত্যেক সদস্যের দিকে তাকালেন। সামিউল শেখ নিজের খাবার নিজের ছেলের দিকে তাকিয়ে চোখ রাঙালেন, বিড়বিড় করে বলেন, বেয়াদব ছেলে। বেচারা শ্রাবণ শূন্য বাপের গালি অসহায় মুখে তাকালো বউয়ের দিকে, ঠোঁট চেপে তাকিয়ে রইল। মেয়েটা তাকে এইভাবে বেকায়দায় ফেলে শেষমেশ আকামের কথা বাপ মার সামনে বলে দিল। শ্রাবণ মনে মনে আবিষ্কার করলো ধারার মুখে স্কচ টেপ মেরে রেখে দেওয়া অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। ধারা ঘরে বসে বসে নখ কামড়াচ্ছে, চোখের মনি তো মোটেই স্থির নেই। সে যদি এখনো বোঝেনি যে কেন তার শ্বশুর আর শ্রাবণ এভাবে বিষম খেয়েছিল। আরে বাবা, সে তো বলেইছে যে করেনি কাজটা, তবে এমন প্রতিক্রিয়া দিল কেন? ধারা ভীষণ চিন্তিত। সে এবার নখ কামড়ানো বন্ধ করে সোজা হয়ে বসলো। সেই সময় শ্রাবণ চোখের ইশারায় তাকে ঘরে আসতে বলেছিল। তাই বেচারি ধারা কোনো কিছু না ভেবে ছুট লাগিয়েছিল ঘরে। আর এখন বসে বসে হিসেব মিলেছে, তবে মিলাতে প্রতিবার অক্ষম সে। একটু পরে অসহায় মুখ নিয়ে ঘরে ঢুকলো শ্রাবণ। ধারা সোজা হয়ে দাঁড়ালো আর চোখ পিটপিট করে তাকিয়ে ঠোঁট কামড়াতে থাকলো, কারণ সে ভয় পেয়েছে। শ্রাবণ কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে রইল ধারার দিকে। এই মেয়ে কি এত বড় হবে? বুদ্ধি শুদ্ধি কিসব গত রাতে গিলে খেয়েছে? শ্রাবণ অনেকটা সময় ধরে ফ্রি কুচকে তাকিয়ে থেকে এগিয়ে গেল ধারার দিকে। ধারা আরো তটস্থ হলো। শ্রাবণ এবার একদম মুখোমুখি দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে কুচকে জিজ্ঞেস করলাম, তুমি কি গাধা? ধারা শোনেনি ভালো করে, খুবই অস্বস্তিতে গা পা কাঁপছে যে, তাই নিশ্চিত হতে অস্ফুট স্বরে বলে উঠল, দানা, আমি ধারা। শ্রাবণ ঠোঁট গোল করে শ্বাস পেল, কপালে দু আঙুল রেখে ভাবলো কিছু একটা। এরপর ধারার দিকে তাকে ঠোঁট চেপে হেসে পড়ল। তুমি একটা গাধা, বলদ। রাম বলদ চেনো? তুমি হচ্ছে সে ডিপার্টমেন্টেরই বলদ। তোমার মতো। বাকিটা শেষ করতে দিল না ধারা। তার আগেই শ্রাবণের গমগমে কণ্ঠের এমন কথা শুনে ফুস করে কেঁদে দিল। ঠোঁট উল্টে চোখ বন্ধ করে হাউ মাউ করে কান্নাই শুরু করলো বেচারি। শ্রাবণ চমকে গেছে। এই মেয়ে কি কান্নার ডিগ্রি নিয়ে এসছে? কথায় কথায় এত কাঁদে কিভাবে? ধারার চোখে পাইপ লাগিয়ে সব পানি বের করে ফ্রিজে সংরক্ষণ করব। বলেই মনে মনে সিদ্ধান্ত নিল শ্রাবণ, কারণ এত পানি তো আর চোখে রাখা যাবে না। মেয়েটা বোধহয় ছোটবেলায় বেশি ডাবের পানি খেয়েছে, এই কারণে কথায় কথায় চোখ দিয়ে ননস্টপ পানি ঝরতে থাকে, যা শ্রাবণ শেখে সহ্য করতে পারে না, কিছু বলতেও পারে না। শ্রাবণ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ধারার চোখ দিয়ে ননস্টপ কান্নার বন্যা বয়ে যাচ্ছে দেখে প্রথমে রাগ কমে গেলেও তারপর একটু মজাও লাগলো, কিন্তু তবুও সে হাসি চেপে গম্ভীর থাকার চেষ্টা করলো। দু হাত কোমরে রেখেই মৃদু স্বরে বলল, দয়া করে আপনি নিজের চোখের পানির ট্যাঙ্কিটা বন্ধ রাখুন ম্যাডাম। অতি প্রয়োজনীয় সময় ছাড়া কান্নার সুইচ অন না করার বিশেষ অনুরোধ করছে, কারণ এসব চোখের পানি রাত বেরাতে ভীষণ কাজে দেবে। শ্রাবণের দুষ্টুমি করে বলা কথাগুলো ধারা বুঝলো না। বুঝলে বোধহয় মাটির নিচে ঢুকে পড়তো। উল্টো মেয়েটার চোখ পিটপিট করে তাকালো, তবে কান্না থামলো না। শব্দহীন চোখের পানি ফেলেই বোঝার চেষ্টা করলো স্বামীর অভিব্যক্তি। শ্রাবণের হাসি পেল আজ। মেয়েটা ভীষণ বোকা। একটু থেমে শ্রাবণ আবারও গুরুতর ভঙ্গিতে করেই বলল, এছাড়াও আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনার চোখের পানি শ্রাবণ শেখের কলিজে এফুর ওফুর করে দেয়। তাই দয়া করিয়া তাহাকে এই পদ্ধতিতে খুন করিয়া কারাগারে বন্দিনী হওয়ার দুঃসাহস করিবেন না। বিষয়টা আপনার জন্য অতি ভয়ানক। ধারা
মনে করলো শ্রাবণ আসলে প্রচণ্ড রেগে গেছে, তাই এতক্ষণ নিজের নিয়ন্ত্রণে থাকলো। এবার শব্দ করে মুখে হাত রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। অঝরে শুরু করা এই কান্না দেখে বেচারা শ্রাবণ এবার অস্থিরই হলো। এগিয়ে গিয়ে দু হাত নেড়ে বোঝানোর মতো করে বলল, আরে আরে, কান্না শুরু করো না প্লিজ, হয়েছে তো। আহা, একে চালা। দেখো, আমি রাগ করে বলেছিলাম। তুমি যে বোকা নাও সেটা আমি জানি, তবে মাঝে মাঝে এমন কাজ করো যে আমার মাথা খারাপ হয়েছে। আরে বাবা, আচ্ছা রাগ করিনি তো, হয়েছে আমার দোষ। ওকে, থামো। ধারা ঠোঁট উঠে নাক মুছলো আঁচলের কোণে, চোখের ভেজা পলক মিলে শ্রাবণীর দিকে তাকালো। তার কণ্ঠটা হালকা কেঁপে উঠল। আপনি তো আমার সাথে সবসময় এমনই করেন, রাগ দেখান, বকা দেন। আমি কি ইচ্ছে করে বলেছি নাকি? আমি তো সব কিছু বলিনি। আমি কি একবারও বলেছি যে ওসব দাগ আমি দিয়েছি? একবারও বলেছি আপনাকে আমিও কামড়েছি? বলিনি তো, স্বীকারই তো করলাম। শ্রাবণ এবার হাসি আর চেপে রাখতে পারল না, হু হু করে হেসে ফেল। সামনে এগিয়ে এসে ধীরে ধীরে ধারার গাল দুটো নিজের হাতের মুঠোয় নিল, আঙুলের পাতায় মুছে দিল চোখের ভেজা চিহ্ন। নরম স্বরে বলল, আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, বুঝেছি। তুমি তো কিচ্ছু ভুল করনি, তবে এত স্পেশাল বিষয় বাপ মার সামনে বলে দেবে এটা আমি কল্পনা করিনি। বাবু তো অবসরপ্রাপ্ত হয়ে পালিয়ে যেতে চাইলো। যাকে হয়েছে, আর কে তো না। ধারার মুখে লাজুক হাসি ফুটলো অশ্রুর মাঝে। শ্রাবণ মুচকি হেসে তার কপালে আলতো করে চুমু খেলো ঠোঁটের কোণে। খুনছুটি মাখা স্বর ভাসল। ঠিক আছে, এবার থেকে যে কোনো কথা বলার আগে একবার আমার দিকে তাকাবে, বুঝেছ? এই ছোট্ট কাঁথা ডিপার্টমেন্টের ম্যানেজার তুমি। আমি ইশারা করলে তবেই বলবে, তবে সব ক্ষেত্রে না। ধারা হালকা হেসে মাথা নেড়ে সায় দিল। এমনিতেও সে কথা বলতে চায় না, হুটহাট অস্বস্তির তোপে উল্টো পাল্টা বলে ফেলে। শ্রাবণ ধারার চুলে হাত বুলিয়ে গুছিয়ে দিল। ধারা লজ্জা পেল, ঘর জুড়ে বাতাস মিশে গেল সেই অদ্ভুত উষ্ণতা। শ্রাবণ আরেকটু কাছে টেনে নিয়ে বলল, চলো এবার নাস্তা করি। তোমার কথা আমারও গলা দিয়ে খাবার নামে নেই। ধারা এবার সত্যি হাসলো। তার চোখে ভয়ের ছায়াটা মিলিয়ে গিয়ে জায়গা নিল প্রশান্তি আর স্নেহের ছেলে। শ্রাবণ এবার হুট করে কিছু একটা মনে পড়তেই বলে উঠল, ভালো কথা, আজ যে আমাদের ঘুরতে যাওয়ার কথা, তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নাও। আমরা সকাল 11টার পরেই বেরিয়ে যাবো, ওকে? ধারা মাথা নেড়ে মিষ্টি এসে বলল। ওকে। শ্রাবণের দৃষ্টি এবার আরো একটু গুরুতর হলো, সে সিরিয়াস মুডে বলে উঠল, তুমি তো বড় উদ্ভট ব্লাউজ পরেছো কেন? একদম গলা পর্যন্ত ঢেকে গেছে, গরম লাগছে না? ধারা এবার সুযোগই পেল, নাক মুখ ফুলিয়ে ছিটকে সরে এলো শ্রাবণের কাছ থেকে। ভীষণ রাগান্বিত স্বরে তর্জনী উঁচু করে বলে উঠল, আপনি তো গলা দেখার মতো অবস্থা রেখেছেন, তাই না? এই কারণে খুশিতে গলা ঢেকে রেখেছি। এখন সুন্দর লাগছে না আমায়? শ্রাবণ ছোঁচ কামড়ে হাসলো। আসলেই সে দেখার মতো অবস্থায় রাখেনি, তারই বা কি দোষ? গলার ওই লাল তিলটা যে নেশার দ্রব্যের মতো টানে তাকে, কোনো মতে এড়িয়ে যাওয়া যায় না। তাই তো গতরাতে এই সুযোগটা পেয়ে তিলটায় হামলা চালিয়েছে সে, এফর ওফর করেছে জায়গাটা। ধারার কথা শুনে শ্রাবণী বেশ হাসি পেল। এবার পেছনে একবার তাকিয়ে খোলা দরজাটা দেখে নিল, তারপরে ঠোঁট চেপে দুষ্টু হেসে বলল, দরজাটা খোলা আছে, নইলে বলতাম যে সুন্দর লাগছে কিনা। আসলে না দেখে তো কোনো কিছু বলা যায় না, তাই আগে খুব মনোযোগ দিয়ে তোমায় দেখতে হবে, তারপর মন্তব্য করতে পারবো। শ্রাবণের কথা রেশ এবার বেচারি সরল ধারাও লজ্জায় গা ঢাকা দেওয়া জায়গায় খুঁজলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হয়ে হচ্ছে। ছি, লোকটা দিন দিন ভীষণ অসভ্য হয়ে যাচ্ছে। গত রাতে অবশ্য বহু প্রমাণ হাতে নাতে পেয়েছি। ধারা কিছু একটা বলতে চাইলো, কিন্তু তার আগেই সালমা বেগমের উঁচু গলার স্বর শোনা গেল, এই ধারা, খেতে আয়, শ্রাবণ কিনে টেবিলে বস, আমি ছাদের গাছগুলোতে পানি দিয়ে আসছি। ধারা স্বভাবসুলভভাবে জোর গলায় ঘর থেকে জবাব দিয়ে বলল। আচ্ছা মা। তবে শ্রাবণ গম্ভীর চিন্তা ডুবলো, কিছু একটা গভীরভাবে ভাবলো, হিসেব কষলো মনে মনে। এরপরে স্বাভাবিকভাবে ধারাকে জিজ্ঞেস করলো। তোমার শাড়িটা কোথায়? ধারা ফিকুসকে বলল। কোন শাড়ি? শ্রাবণ গলা খাকারি দিয়ে ফিসফিস করে বলল, যেটা গত রাতে আমায় খুন করার অস্ত্র হিসেবে ইউজ করেছিলে। আই মিন, যে শাড়ি গত রাতে পরেছিলে। ধারা শুধু ঢোক গেল, মস্তিষ্কে হানা দিল গত রাতে ছাদের মুহূর্তগুলো। লজ্জা মাথা নামালো ও ভাবলো কিছু একটা। তারপরে শাড়ির কথা মনে পড়তে কান গরম হয়ে উঠলো, মিনমিন করে বলল। শাড়ি তো ছাদে বোধ হয়। চোখ বড় বড় করে তাকালো শ্রাবণ, আতকে উঠে জিজ্ঞেস করলো, আর আমার শার্ট?
সেটাও তো ছাদে। ধারার কথায় হা হয়ে তাকালো শ্রাবণ, হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করলো। এগুলো ওভাবে ছাদে পড়ে আছে, তুমি সব আনোনি? রাগের মাথায় ধারা হুঁশ হারালো, ভীষণ মেজাজ খারাপ হলো, গড়গড় করে বলে দিল। আপনি সুযোগ দিয়েছিলেন অধৈর্য লোক। কে খুলেছিল শাড়িটা? নিজের শার্টটাও ছুঁড়ে ফেলেছেন। ছি, কি সব অভদ্র কাজকর্ম। ভাগ্যিস ব্লাউজ পেটিকোট ঠিক ছিল। ওভাবেই কোনো কথাবার্তা ছাড়া ঝট করে কোলে তুলে এনেছেন। নাউজুবিল্লাহ, আহারে বেচারা আমার সুন্দর শাড়িটা সারা রাত ছাদে ভিজেছে বৃষ্টিতে। শ্রাবণের এবার মন চাইলো পানিতে ডুবে মরে যেতে, অথবা হারপিকের বোতলটা চিবিয়ে খেয়ে নিতে। বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে ফেললো। এইসব কাকে কি বলছে সে? শ্রাবণ কপাল চাপড়ালো, ধারার দিকে তাকে তা খিচিয়ে বলল। নওয়াজিবুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে বলদ বেটি, বলদের হাড্ডি, শাড়ি আর শার্ট ওভাবে, মাই গড। মা ছাদে কি কাপড়গুলো ওভাবে পরে থাকতে দেখলে কি ভাববে বুঝতে পারছো? হায় আল্লাহ, আমার বউয়ের মাথায় বুদ্ধি নেই কেন, এত সরল কেন? মান সম্মানের ফালুদে অলরেডি হয়েই গেছে, এবারে মরা ছাড়ার কোনো উপায় নেই। আমি কচু গাছে ফাঁসিয়ে দিতে যাচ্ছি। এই গাড়ি আনি ওর বলদামি। ধারা চোখ পিটপিট করে তাকে বিষয়টা বুঝলো। শ্রাবণ বোধহয় সত্যি আসলে কচু গাছে ফাঁসি দিতে দরজার দিকে পা বেড়েছে। তা দেখে ধারা ফট করে শ্রাবণের বাহু আঁকড়ে ধরে স্মরণমণি কাতর চোখে তাকে বলল। কোথায় যাচ্ছেন? আমায় ছেড়ে যাবেন না প্লিজ। আপনি কচু গাছে ফাঁসি দিলে আমাকে তো বেল গাছে ফাঁসি দিতে হবে। ওসব চিন্তা বাদ দিন। বলুন এখন কি হবে উপায়? মা যদি দেখে ফেলে? শ্রাবণ ধারা মাথায় গাচ্চা মারলো, জোর গলায় চেঁচিয়ে তারা দিয়ে বলল। আমি একটা রাম ছাগল, তুমি একটা রাম বলদ, পারফেক্ট কম্বিনেশন। ওরে গাধি, ওরে বলদ, কথা না বলে তাড়াতাড়ি দৌড় দে। তুই মাকে আটকাও, কথায় ব্যস্ত রাখো। আমি পেছনে সিঁড়ি দিয়ে রকেটের গতিতে গিয়ে আলোর গতিতে কাপড়গুলো নিয়ে আসছি। ওকে ডিল? শ্রাবণ ধারার সাথে হ্যান্ডশেক করে দিল দৌড়। ধারা 2 সেকেন্ড আগে থম মেরে দাঁড়িয়ে থেকে বিষয়টা মাথায় বসালো ঠিক করে। এরপর পরিণতি উপলব্ধি করতে পেরে চেঁচিয়ে উঠল প্রায়। চিতাবাঘের মতো দৌড়ে যাওয়া শ্রাবণকে অনুসরণ করে সেও খরগোশের মতো দৌড়ে সামনের সিঁড়ির দিকে ছুটল। যে করেই হোক সালমা বেগমের ছাদে যাওয়া আটকাতেই হবে, নইলে ছিটে ফোটাও যেটুকু সম্মান অবশিষ্ট আছে সেটাও আর বাকি থাকবে না। ধারা এক নিমিষে বুঝে গেল এই বিপদ থেকে বাঁচতে হলে সালমা বেগমকে আড্ডায় বেঁধে ফেলতে হবে। হাঁপাতে হাঁপাতে দৌড়ে সামনের সিঁড়ি ধরে ছাদের দিকে এগিয়ে যাওয়া সালমা বেগমের পথ আটকালো সে। চোখ মুখ গরম, শ্বাস প্রায় ছুটছে, তবুও কণ্ঠটা যতটা সম্ভব স্বাভাবিক রাখলো সালমা বেগম। আর কয়েক সিঁড়ি এগোলেই ছাদের দরজায় পা ফেলতেন। ধারা অস্থির হয়ে ভদ্রমহিলার হাত ধরে টেনে থামালো, 2-1 সিঁড়ি নামিয়েও আনলো। মা, মা শুনছেন? সালমা বেগম একটু অবাক হয়ে ভ্রু তুললেন। কি হলো রে, ছুটছিস কেন? ছাদে যাবি? হাঁপাতে হাঁপাতে ধারা বলল। না না, আপনি কোথায় যাচ্ছেন? সালমা বেগম বললেন। ছাদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, পানি দিতে যাচ্ছি। ধারা গলা খাকারি দিয়ে সালমা বেগমের হাত টেনে একেবারে উল্টো পথে হাঁটতে শুরু করলো, যেন কোনো গভীর চিন্তায় আছে। হঠাৎই বলে উঠল। মা জানেন তো, আজকালকার আবহাওয়া একেবারে অদ্ভুত হয়ে যাচ্ছে। গতকাল বিকেলে যে বৃষ্টি হলো তাতে কিন্তু আমার মনে হলো আমাদের নারকেল গাছের পাতা নড়ে উঠেছিল অদ্ভুতভাবে, যেন কাউকে কিছু বলতে চাইছে। ভুতুরে ব্যাপার স্যাপার। সালমা বেগম অবাক হয়ে তাকালেন, সুকুচকে বিষয়টা বোঝার চেষ্টা করলেন। কি সব উল্টাপাল্টা বলছিস রে? নারকেল গাছ আবার কথা বলে নাকি? ধারা নাক মুখ কুচকে এমন ভঙ্গি করলো যেন ব্যাপারটা খুবই গুরুতর। আসলে সেও জানে না যে কি কথা বলছে, কিন্তু বলতে হবে তাই আরো বলল। বলে তো মা, শুনুন, বিজ্ঞানীরা বলে প্রকৃতি অনেক সময় মানুষের ভাগ্যের সাথে খেলা করে। কে জানে, হয়তো গাছগুলো আমাদের ভাগ্যের খবর দিতে চাইছে। আপনিই তো বললেন ফুল ফুটলে ভালো কিছু ঘটে। সালমা বেগম এবার থমকে দাঁড়ালেন, কৌতূহল নিয়ে শুনতে লাগলেন। মনে মনে ভাবলেন মেয়েটার জ্বর টর এসেছে কিনা, জ্বরে করে এসব কথা বলাটা স্বাভাবিক। ধারা এবার নিজের মনেই এক গাদা অদ্ভুত যুক্তি জুড়ে দিল। আরেকটা কথা, আমি ভাবছি আমাদের আম গাছের ডালে পাখি বাসা বাঁধছে না কেন? ওসব পাখিরাও বুঝি বৃষ্টির সিগন্যাল পেয়ে লুকিয়ে গেছে। মা, আপনি এসব কখনো খেয়াল করেছেন? সালমা বেগম এবার পুরোপুরি মনোযোগ দিয়ে শুনছেন। হাতের পানি দেওয়ার পাত্রটা নামিয়ে ফেললেন। ধারা মোটেই উল্টোপাল্টা কথা বলার মেয়ে না, হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলছে তা ভেবে সালমা বেগম এখনো চেষ্টা করলেন বোঝার, তবে পারলেন না। মেয়েটা কি সকালে ডাইনিং টেবিলে হওয়া ঘটনার কারণে পাগল হয়ে গেল?
এদিকে পেছনে সিঁড়ি বেয়ে শ্রাবণ ছাদের দিকে উঠে এক মুহূর্ত থামলো। বাতাসে এখনো হালকা বৃষ্টির গন্ধ ভিজে মেঝে আর তার শার্ট আর ধারা শাড়ি দুই কোনায় গুটিয়ে পড়ে আছে। সে লাফিয়ে গিয়ে তড়িঘড়ি করে তুলে নিল। শাড়িটা ভিজে ভারী হয়ে আছে, শার্টটাও কাদায় লেপটে গেছে। এইসব দেখে এখন শ্রাবণের লজ্জা পাওয়া উচিত ছিল, পেলেও বটে, তবে এখন সে পালানো বেশি গুরুত্বপূর্ণ মনে করলো। সে শুধু মুখ কুচকে পিটপিট করলো। হায় আল্লাহ, এতে ধৈর্য শুকাতে হলে পুরো বংশকুল ডেকে আনতে হবে। সালমা বেগমের কথা মনে পড়তে শ্রাবণ আর দেরি করলো না। নিজের বুকে মুরগির বাচ্চা উপাধি দিয়ে পেছনে দরজা দিয়ে থুপথাপ করে নিচে ছুট দিল। আজ ধারাকে রফা দফা করবে বলে সিদ্ধান্ত নিল মনে মনে। মেয়েটার বুদ্ধিশুদ্ধি বাড়ানোর প্রয়োজন, আর এর মূল ঔষধ হলো আছাড় মেরে কোমরে হাড্ডি গুড্ডি গুরু গুরু করে পাউডার বানানো। এরপর কয়েক বোতল হরলিক্স আর কমপ্লেন খাইয়ে দিতে হবে। ধারা তখনও নির্লজ্জ অভিনয় চালিয়ে যাচ্ছে। মা, আমি ভাবছি কাল যে গাছের পাতায় লাল লাল পিঁপড়ে উঠেছিল, এটা কিন্তু বৃষ্টির সিগন্যাল ছিল। প্রকৃতি আমাদের ভাগ্যকে একটু একটু করে সাজিয়ে দেয়, তাই না? সালমা বেগম অর্ধেক হাসলেন, অর্ধেক বিরক্ত হলেন। মেয়েটা পুরোই গেছে। তিনি এবার পানির পাত্রটা হাতে নিয়ে আবারও সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। মুখ বেয়ে বললেন, সকালে না খেয়ে তোর মাথাটাই গেছে, পাগলি একটা, একেবারে পণ্ডিত হয়ে গেছিস। আয় আমার সাথে ছাদে আয়, গোলাপ ফোটার কথা আস, কয়েকটা ফুল নিয়ে যা। ধারা সালমা বেগমের সাথে পিছু পিছু তাল মিলে চলছিল। সালমা বেগমের কথাটা শুনে ফট করে তার হাত থেকে পানির পাত্রটা নিয়ে মিথ্যে হেসে বলল, না মা, আপনি আজকে বসুন, আমি পানি দিয়ে আসছি। আপনি তো সারাদিন পরিশ্রম করেন, একটু বিশ্রাম নিন না, আমি যাচ্ছি তো। ভদ্রমহিলা কিছু বুঝে ওঠার আগে ধারা তাকে থামিয়ে দিয়ে নিচের দিকে ছেলে নিয়ে গেল। আর তখনই পেছনে দরজা দিয়ে শ্রাবণ নিঃশব্দে ঢুকে পড়ল। হাতে শার্ট শাড়ির গাদাটাকে আড়াল করে রাখলো। মুখে এমন ভঙ্গিমা যেন কিছুই হয়নি। তার চোখে মুখে সেই স্বস্তির আভা। ভাগ্য আর ধারা দুজনেই শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে দিয়েছে। সকালের সূর্য গভীর হয়ে গেছে। বেলা তো সেই কখনই গড়িয়ে দুপুরের দিকে এগোচ্ছে, অথচ এখনো ঘর থেকে বের হলো না কণিকা। জরিনা খাতুন মুখে একদলা পান নিয়ে তাকিয়ে রইলেন খুপড়ির মতো ঘরটার দিকে। সাদিকের সাথে থাকার জন্যই কণিকাকে এই ঘরটা দিয়েছেন জরিনা খাতুন। তবে সাদিক চলে যাওয়ার পরে তিনি বারবার করে বলেছেন কণিকাকে যাতে তার সাথে এই ঘরে এসে ঘুমায়, একা একা ঘুমাবে ছোট্ট একটা মেয়ে, তা তিনি চাননি। কিন্তু নাচরবান্ধা কণিকা একা একাই ওই ঘরটাতে থাকছে। জয়না খাতুন কাপড় ধোয়ার জন্য বড় বড় দুটো বালতি হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু কণিকাকে এখনো ঘর থেকে বের হতে না দেখে তিনি চিন্তিত হলেন। মেয়েটা তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না, এখনো বের হচ্ছে না কেন? একরকম একরাশ দুশ্চিন্তা নিয়ে শেষে আঁচল কোমরে গুজে জৈনা বেগম সেই ঘরটার দিকে এগোলেন। ধীর পায়ে খুপড়ির ঘরটার দিকে কাছে গিয়ে দাঁড়ালেন। বৃষ্টির পরে হাওয়ায় কাঠের দরজাটা ভিজে গিয়ে ভারী হয়ে উঠেছে। এক হাত দিয়ে তিনি আঁচলটা বুকের কাছে গুজে নিলেন, অন্য হাতে আঙুলগুলো কাঁপতে কাঁপতে কপাট ঠেলে দিলেন। দরজার গোড়ায় কড়িকাঠ হালকা বাঁকিয়ে উঠল। এক অজানা সিঁদুরে শীতল শব্দে মুখরিত হলো। কপাট খানিকটা সরতে ভেতর থেকে এক অদ্ভুত গুমট বাতাস বেরিয়ে এলো। দেখেই মনে হলো ঘরটা বুকে শ্বাস আটকেছিল এতক্ষণ। জরিনা খাতুন অবাক হলেন। তিনি ভ্রু কুচকে রেখেই এক পা ভেতরে বাড়ালেন, কিন্তু ভেতর থেকে ঢোকা মাত্রই চোখ থেমে গেল সেখানে। চোখের আকার বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠোঁট কাঁপলো, মুখের পান মুখ থেকে গড়িয়ে পড়ে গেল মাটিতে। শ্বাস মুহূর্তের জন্য আটকে গিয়ে গলার ভেতরটা গর্জন তুলো। ভদ্রমহিলা ঘরের ভেতর। দৃশ্যটা দেখে চিৎকার ছিঁড়ে বেরিয়ে এলো তার গলা থেকে। দরজার কপাটগুলো ভয় আবারও খানিকটা কেঁপে উঠল। চারিপাশে নীরবতা মুহূর্তে ছিঁড়ে গেল সেই চিৎকারে। হঠাৎ মনে হলো বাতাস পর্যন্ত থমকে দাঁড়িয়েছে। বোঝা গেল না ঘরের ভিতর ঠিক কি আছে, কিন্তু স্পষ্ট টের পাওয়া গেল যাই হোক তার জরিনা খাতুনের বুকের ভেতরে ভয় আর আতঙ্কে ঝড় তুলে দিয়েছে। তিনি এটা আশা করেননি মোটেই। এমন দৃশ্য তিনি দেখতে চাননি। খোদার এ কি বিচার! সালমা বেগমকে ছাদে যাওয়া থেকে আটকানোর জন্য ধারাকে একটা চকলেট দিয়েছে শ্রাবণ। গিফট হিসেবে দিয়েছে বলেও এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এখন ধারাকে আরেকটা কাজের জন্য পাঠানো দরকার, তাই শ্রাবণ বুদ্ধি করে চকলেটই দিয়েছে। বেচারি ধারা
আগে কেউ কখনো চকলেট খেতেই দেয়নি, তাই খুশি মনে অনেক আনন্দ নিয়ে এসে শ্রাবণী দেওয়া চকলেটটাই খেয়ে নিয়েছে। লোকটাকে ধন্যবাদ জানাতেও ভোলেনি, তবে ধন্যবাদ শুনেই ফেটে যাওয়া বেলুনের মতন মুখ চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়েছিল শ্রাবণ। মাঝে মাঝে মঙ্গল গ্রহে বাসা বাঁধতে মন চায় তার। এত সহজ সরল বউ নিয়ে পৃথিবীতে থাকা বহুতই কষ্টকর বলেই মনে করে সে। এখন তারা গোসল করে এসে তৈরি হচ্ছে, একটু পরে তারা ঘুরতে বের হবে। আজ সকালে যে কাণ্ড হলো, বাপ রে, মরতে মরতে বেঁচে গেছে দুজনে। দাঁড়া আজ তেমন সাজলো না, চুল দুপাশে নিয়ে আঁচড়ে নিয়ে ছেড়ে দিয়েছে। অবাধ্য চুলগুলো বাঁধতে মন চায় না তার, শুধু গরম লাগে বলেই খোপা করে রাখে। তবে এখন খোলাই থাক। গত রাতের পর এর থেকে একটা জিনিস লক্ষ্য করেছে ধারা, না চাইতেও তার অবাধ্য বেপরোয়া মন যে কোনো সময় যেন শ্রাবণের সামনে নিজেকে সুন্দর উপস্থাপন করার জন্য পাগলামো করছে। তার ইচ্ছে করছে শ্রাবণের সামনে নিজেকে আকর্ষণীয় করে রাখতে। এই যে আগে হলে সে কোনো মতে সালোয়ার কামিজ পরে নিত, নিচে চলে যেত শ্রাবণের সাথে, তবে আজ তার ইচ্ছে করছে একটুখানি সেজে যেতে। এটা কি প্রকৃতির দেয়াস নাকি সেই একটু বাড়াবাড়ি করছে? লজ্জা পেল ধারা। এরই মধ্যে সাজগোজও হয়ে গেল। মিষ্টি গোলাপি রঙের একটা গাউন পরেছে সে, ছোচে খুব হালকা করে লিপ গ্লস দিয়েছে। এই জিনিসটা আগে কখনো দেয়নি ধারা। সালমা বেগমের দেয়া জিনিসগুলোর মধ্যেই পেল সে। রংটা মিষ্টি বলে ঠোঁটে লাগিয়ে নিল। অবশ্য ছোটে দেওয়ার পর থেকে ধারা একটা স্ট্রবেরি ফ্লেভারের ঘ্রাণ পাচ্ছে। পরে বুঝতে পারলো ঘ্রাণটা লিপ গ্লসের। বিষয়টা ভালো লাগলো ধারা। মিষ্টি হেসে লিপ গ্লসটা নাকের কাছে এনে ঘ্রাণটা টেনে নিল। ইস, কত মিষ্টি ঘ্রাণ, স্ট্রবেরি ফ্লেভার। একটু পরে শ্রাবণের ডাকে ধারা তড়িঘড়ি করে হাত একটা ব্রেসলেট পরে ছুটতে বেরিয়ে গেল। ছোটার তালে চুলগুলো ছড়িয়ে গেল কাঁধের চারিপাশে। শ্রাবণ কোমরে হাত রেখে ঘড়ি দেখছে। দপদপ করে কারো ছুটে আসার শব্দে চোখ তুলে তাকালো শ্রাবণ। সে তো ভেবেছিল তার বোকাশোকা বউ এত দেরি করে আসার জন্য রাম ধমক মারবে। এমনি ভেবেছিল বরাবরের মতো ধারা সাদামাটা ভাবে আসবে, কিন্তু রমণীর এমন নতুন রূপে স্নিগ্ধতা দেখে শ্রাবণের বুকের স্পন্দন গতি বেড়ে গেল। থমকে গেল শ্বাস, আটকে গেল চারিপাশে সবকিছু। চোখের মনি স্তব্ধ হয়ে রইল। সিঁড়ির ধাপগুলোতে হালকা কর্মর শব্দ তুলতে তুলতে ধারা ছুটে নামছে। গোলাপি গাউনের নিচে প্রান্তটা তার ছুটন্ত পায়ের তালু ছুঁয়ে উড়ে উঠছে বারবার। কাঁধে চারিপাশে ঝরে পড়া খোলা চুলগুলোতে ছুটতে ছুটতে বাতাসে উড়ছে। দেখে মনে হয় যেন ভোরের হাওয়ায় নেচে ওঠা নরম তুলোর মেঘ। রোদ্দুরে এক টুকরো রেখা সিঁড়ির বাঁকে এসে তার চুলের মাঝে আটকা পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো সূর্যের আলোই বোধহয় তার সাজের অংশ হয়ে গেছে। শ্রাবণ বিরক্ত মুখে বকাঝকার জন্য যেভাবে প্রস্তুত হয়েছিল, সেই মুখের রেখাগুলো এক নিমিষেই নরম হয়ে গেল। ধারার সামনে এসে দাঁড়াতে সে স্তব্ধ হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে গতিতে ধারার গাউন থেকে শুরু করে ছোটের হালকা লিপ গ্লস পর্যন্ত ভ্রমণ করলো। মিষ্টি গোলাপি আভা, গালে লাজুক লালিমা আর স্ট্রবেরির হালকা ঘ্রাণ যেন চারিপাশে ছড়িয়ে পড়েছে। শ্রাবণের চোখ একবার স্থির হলো ধারার মুখে। মিষ্টি গোলাপি ছোঁচগুলো যেন অচেনা এক আবেশ ছড়াচ্ছে। এক মুহূর্তের জন্য সে শ্বাস নিতে ভুলে গেল। তার চোখের দৃষ্টি এত গভীর আর মনোযোগী যে ধারার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। লজ্জা পেয়ে গেল ধারা। আস্তে আস্তে মাথা নামিয়ে নিল। পায়ের আঙুলগুলো জগা দিয়ে মেঝেটা আঁকতে লাগলো যেন অচেনা কোনো রেখা। শ্রাবণ ঠোঁটের কোণে অজান্তে এক হাসি ফুটে উঠল। এই চুপচাপ লাজুক মেয়েটার মাঝে যে কত রঙের সৌন্দর্য লুকিয়ে আছে তা প্রতি মুহূর্তে নতুন করে আবিষ্কার করছে সে। ঘরের বাতাসটা যেন মুহূর্তেই উষ্ণ হয়ে উঠল শ্রাবণের নিস্তব্ধ মুগ্ধতায়। অনেকটা সময় পেরোতে শ্রাবণের হুঁশ পেল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক করে হাসল। এরপর তীক্ষ্ণ চোখে তাকালো ধারার দিকে। নিজের থুতিতে আঙুল বুলিয়ে দুষ্টে এসে পড়ল। কার জন্য সেজেছ এত? ধারা অপ্রস্তুত হলো। অস্বস্তি ঢাকার জন্য মাথা নামিয়ে চুল গুজলো কানের পেছনে। যত সম্ভব কঠিন কণ্ঠে জানালো, কারো জন্যে না, আর আপনার জন্য মোটেই না। শ্রাবণ মাথা নামিয়ে মুখোমুখি হলো ধারার। ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই? সজরে মাথা ঝাঁকালো ধারা। আর আমি মোটেই তেমন সাজিনি। হাসলো শ্রাবণ। মেনে নিল স্ত্রীর কথা। মাথা নেড়ে বলে উঠল, ঠিক আছে, যাজ্ঞা, সুন্দর লাগছে তোমায়।
ধারা কুণ্ঠিত হলো, লাজুক লালিমায় আভা ছড়িয়ে দিল চারিপাশে। তারপর মিনমিন করে বাচ্চাদের মতো জিজ্ঞেস করলো। আপনার পছন্দ হয়েছে? শ্রাবণ ঠোঁট চেপে হেসে বলল। ভীষণ। তবে তবে ধারার আকুলতা দেখে মুগ্ধ হয় শ্রাবণ। নিষ্পাপ চেহারাটা দেখে চোখ সরিয়ে দৃষ্টি ফেলে ধারার গলার সেই কাঙ্ক্ষিত লাল তিলে আবারও নেশায় ডুবন্ত চোখ নিয়ে তাকে আকুল গলায় বলে উঠছে। তোমার গলার লাল তেলটা আমার সবচেয়ে বেশি পছন্দ। অনেক দিনের তীব্র লোভ সেখানটায়। শ্রাবণের কথা কানে পৌঁছতে ছিটকে যাওয়ার মতো নিজেকে গুটিয়ে নিল ধারা। অজান্তে নিজের গলে হাত বুলিয়ে মাথা নিচু করে শুকনো ঢোক গিল। মিনমিন করে বলল। ধন্যবাদ। সে কুচকাল শ্রাবণ। ভীষণ সিরিয়াস কণ্ঠে বলল। আশ্চর্য, তুমি বড় কবে হবে? শোনো মেয়ে, ধন্যবাদ নিজের কাছে রেখে দাও। এসব আমায় কখনো হবে না। ধারা এবার সন্দেহান মুখে নিষ্পাপ অভিব্যক্তি নিয়ে বলল। কেন ধন্যবাদ দেব না কেন? শ্রাবণ বাঁকা হাসলো। একটু এগিয়ে এসে ঝুঁকে পড়লো ধারার মুখ বরাবর, ঠোঁটে দুষ্টুমির হাসি ঝুলিয়ে ছোঁচ কামড়ে ফিসফিস করে আবদার করল। ধন্যবাদ না দিয়ে গররের চকচকে লাল তিলটা একটা চুমো খেতে দাও। জাস্ট একটা চুমো, প্রমিস। কামড় দেবো না। মুখ কুচকে চোখ সরু করে তাকালো ধারা। ছিটকে মুখ ঘুরিয়ে ভীষণ গুরুতর ভঙ্গিতে বলে উঠল। ছি, অভদ্র কথাবার্তা কখনোই না। আপনাকে বিশ্বাস করবই না। একেবারে এমন কিছু করলে আমি মাকে বলে দিব। ঠোঁটের হাসিটা টপ করে নিভিয়ে দিল শ্রাবণ। চোখ সরু করে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো। কি বলবে? বলবো যে আপনি অনেক অভদ্র। শ্রাবণ আশেপাশে তাকে সতর্ক হলেও কাউকে না দেখে ফট করেই ধারার কোমর টেনে নিজের দিকে নিল সে। ধারা অপ্রস্তুত থাকায় ছিটকে এগিয়ে আসলো। দপ করে পড়লো শ্রাবণের বুকে। স্পন্দন গতি বেড়ে গেল। চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো ধারা। শ্রাবণ এবার ধারার চুলে হাত বুলিয়ে বলল। লক্ষ্মী বউ আমার, দয়া করে নিজের মুখটা বন্ধ রাখিবেন। আপনি যেভাবে আমার সম্মানে রফাদফা করতে উঠে পড়ে লেগেছেন, এমন চলতে থাকলে আমি মুখ লগানোর জায়গাও পাবো না। আপনার আসলে তলায় মুখ লুকিয়ে মান সম্মানটা আর থাকবে না, বুঝলেন? ধারা চোখ পিটপিট করে তাকে সজোরে মাথা চাকালো। হ্যাঁ, বুঝেছে সে। শ্রাবণ এবারও হাসলো মিষ্টি হেসে। ধারার হাতটা নিজের হাতের মুঠে পুড়ে নিয়ে বেরিয়ে গেল তাদের উদ্দেশ্যে। গরমে বাঁচা মুশকিল। মানুষের জীবনের সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলোর মধ্যে একটি হলো ট্রাফিক জ্যাম। তা যদি আবার হয় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম, তবে তো হয়েই গেল। প্রায় 20 মিনিট যাবৎ জ্যামে আটকে আছে শ্রাবণ আর ধারা। মাত্র 20 মিনিট শ্রাবণের কাছে কিছুই না। সে গুনগুন করে মনের সুখে গান গাইছে। তবে ধারার কাছে এটা জটিল বিষয়। বিরক্ত হয়ে মুখ কুচকে সে সামনের গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। সে দেখতে চায় সবার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়ি কি এমন মহাভারত অশুদ্ধ করার মতো কাজ করেছে যে চলছেই না। জ্যামের প্রথম গাড়িটা কি করে, চলছে না কেন? শেষমেশ ধারা বিরক্ত হয়ে শ্রাবণকে বলেই ফেললাম। ভীষণ গরম লাগছে। শ্রাবণ স্টিয়ারিং এ হাত রেখেই ধারার দিকে চোখ বড় বড় করে তাকালো। কি এসি থাকার বড় গরম লাগছে? ধারা এবারও আরো মুখ কুচকালো। এসি বাতাস ভালো লাগে না, গাড়িতে তো আরো না, কেমন যেন গন্ধ লাগে। শ্রাবণ মাথা নাড়ালো। এরপর এসিটা মিডিয়াম লেভেলে দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করলো। ধারার হাত ধরে টেনে এনে কপালে জমে যাওয়া বিন্দু বিন্দু ঘামগুলো সযত্নে মুছে দিল। ধারা প্রস্তুত ছিল না, তাই হাঁ হয়ে তাকিয়ে রইল। শ্রাবণ কপাল মুছিয়ে দেওয়ার পর ধারার মুখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেললো ধারা। এবারে মুখ কুচকালো একটু জোরেই বলল। হাসছেন কেন? শ্রাবণ হাসতে হাসতেই এক আঙুলে ধারার নাকটা ছিঁড়ে দিল। এরপর রুমাল দিয়ে সেখানটাও মুছে নিয়ে বলল। তোমার নাক ঘেমে গেছে। মুখ ফুলিয়ে রাগান্বিত স্বরে ধারা বলল। তো এতে হাসার কি আছে? যৌক্তিক, হাসার মতো কিছুই নেই। কিন্তু শ্রাবণের ভীষণ হাসি পাচ্ছে। ঠোঁট ফেটে এসে চেপে বলল। কোথায় যেন শুনেছিলাম যেসব মেয়ের নাক ঘামে সেসব মেয়েরা নাকি জামাইয়ের থেকে অনেক আদর পায়, তাই ভাবছিলাম। একটু লজ্জা পেল ধারা, কিন্তু তা প্রকাশ করলো না। গলার তেজটা বহাল রেখে জোর গলায় বলে উঠল। কি ভাবছিলেন? শ্রাবণ ছোঁচ উঁচিয়ে না বোঝার ভান করলো। ভাবছিলাম তুমি পাও কিনা। বলেই সে ধারার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। পাও? ভ্রু কুচকালো ধারা। কি পাবো? শ্রাবণ বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলল। আদর আদর। নাক ফুলিয়ে রেগে গেল ধারা। এই ট্রাফিক জ্যামে তার মাথা
টকবক করছে, তার উপর ডিম ভাজার মতো গরম আবহাওয়া, সব মিলিয়ে মাথা ঠিক থাকার কথাই না। অথচ এই লোক রীতিমতো ফাজলামো করছে। ঢাকার মানুষরা কি রুবজ, অভ্যস্ত হয়ে গেছে এইসব। কিন্তু ধারা ভালো লাগছে না, তাই সে ভীষণ বিরক্ত। শ্রাবণের কথা এবার সে আগের মতো তেজি গলায় বলল, না পাই না, আমাকে কেউ আদর করে না। শ্রাবণ রসগোল্লার থেকেও বড় বড় চোখ করে তাকলো ধারার দিকে, এমনভাবে দৃষ্টি ফেললো যেন ধারা কোনো ভয়ঙ্কর আজব কথা বলেছে। হোয়াট? আসলে সত্যি? ধারা জেদ নিয়ে বলল, অবশ্যই সত্যি। চোখ সরু করে সন্ধিহান দৃষ্টি ফেলো শ্রাবণ। ভালো করে ভেবে বলো, কে আদর করে না? ধারা নাছর বান্দা, গরমে মাথা জেদ চেপেছে, আবার বলল, না করে না।